বিষণ্ণ মনে ওয়াশরুম থেকে বের হলো রুশি। নিজের লম্বা চুলগুলো বেশ ক্ষোভ নিয়েই আঁচড়াতে লাগলো। চুলগুলো উঁচু করে খোপা করতেই মোবাইলের একের পর এক নোটিফিকেশন আসতে লাগলো। মোবাইলের দিকে একবার তাকিয়ে নিজের দৃষ্টি ঘুরিয়ে নিল। রাগের বসে নিজের ফোন সাইলেন্ট করে রেখে দিল। ও না দেখেও বুঝতে পারলো ইনান ওকে মেসেজ পাঠাচ্ছে। সেই ফোনের প্রায় 1.5 ঘন্টা পর থেকেই ইনান এরকম করে যাচ্ছে। যদিও শুরু দিকে রুশি সিন করেছে আর ইনানের ক্ষমা চাওয়ার মেসেজগুলো দেখেছে, কিন্তু যখন থেকে ইনান রিভেন্সের কথা স্মরণ করিয়ে দিচ্ছে তত বেশি ইনানের উপর বিরক্ত জমে যাচ্ছে। এই প্রথম মনে হচ্ছে ইনানকে ও সম্পূর্ণ বিশ্বাস করতে পারছে না, ইনানের কথাগুলোতে বিশ্বাস করতে পারছে না। ওর ভেতরে কেউ একজন চিৎকার করে বলছে, রুশি তুমি এমন নও, তুমি এমন একজনের সত্তা ধারণ করতে চাইছো যাকে তোমার নিজেরই পছন্দ নয়। সায়ন তোমার সাথে যা করেছে তুমিও তার সাথে তাই করলে, তার আর তোমার মাঝে পার্থক্য কোথায়? এই প্রতিশোধ কি আদৌ কারো সুখ বয়ে নিয়ে আসবে? কিন্তু নিজের কষ্টগুলো চোখের সামনে ভাসতেই যেন সেই ভেতরের শব্দগুলো দমে যাচ্ছে। কেমন একটা দোতলায় ভুগছ। আজকে যখন সায়নকে পুলিশ দৌড়িয়ে নিয়ে গেছে, সেই মুহূর্তের কথা চিন্তা করতেই নিজের শরীর শিউরে উঠছে। এই একই মুহূর্ত ও ফেস করেছে। হাত কড়া পরিয়ে যখন ওকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন কতটা অসহায় লেগেছে নিজেকে সেটা শুধু ওই জানে। সায়নও কি এমন কিছু অনুভব করেছিল? কিন্তু এমন তো ও চায়নি। ও সায়নকে কষ্ট দিতে চেয়েছে, কিন্তু অন্যভাবে। ওর আসার উদ্দেশ্য ছিল সায়নের ভালোবাসা অর্জন করা। ও চেয়েছে সায়নকে ও যতটা ভালোবেসেছে সায়নও ওকে ঠিক ততটাই ভালোবাসো, কিংবা তারও বেশি। সায়নকে ভালোবাসার সকল অনুভূতি শেখাবে, তারপর এক মুহূর্তে তাকে ছড়ে ফেলে দেবে। ওকে ভালোবাসা না পাওয়ার কষ্ট প্রতিনিয়তই বোঝাবো। তাই তো ইচ্ছে করে চাইতেও যাতে সায়ন ওকে সন্দেহ করুক, রুশি ভেবে ওর প্রতি আগ্রহী হোক, তারপর ধীরে ধীরে ওকে ভালোবাসো। কিন্তু আজ হঠাৎ কেন যেন জিনিসটা ভাবতে পারছে না। মনে হচ্ছে ও সায়ন থেকে নিষ্ঠুর আর অমানুষ। ও সায়নকে ভালোবেসেছে ঠিকই, কিন্তু সায়ন কখনোই ওকে আশা দেখায়নি কিংবা বলেনি তোমাকে ভালোবাসি কিংবা বাসবো। কিন্তু ও চেয়েছিল সায়নকে সে আশা দিতে, তারপর বিশ্বাস, ভালোবাসার সবকিছু এক মুহূর্তে ছিনিয়ে নিতে, ওর সকল কষ্টের প্রতিশোধ নিতে। কিন্তু আজকাল সেই সাহসটা আর নেই। ওর মনে হয় ওকে কেউ নিয়ন্ত্রণ করছিল এতদিন, ওর সত্তার উপর অন্য কারো প্রতিপত্তি ছিল। কিন্তু এই সব কিছুর মাঝে একটাই সত্য, ও সায়নকে ঘৃণা করে, প্রচণ্ড কিনা। কিন্তু সায়নকে কষ্ট দিতে চায় না, কারণ সায়ন নয়, কষ্ট দেওয়াটা ওর চরিত্র না। শক্তিশালী হওয়া মানে নিষ্ঠুর হওয়া নয়। ও নিষ্ঠুর নয়, কোনোদিনও ছিল না। অন্য কাউকে নিজের মাঝে ধারণ করতে চায় না। হয়তো পুলিশ, জেল এসবও বেশ ভয় পায়। জেলখানার ওই বন্দি দেয়ালে আর আটকা পড়তে চায় না। তাই নিজের পরিচয় প্রকাশ করা সম্ভব নয়, কিন্তু ওইভাবে লুকিয়ে আর বাঁচতে চায় না। ও যে এমন একজনকে হয়ে বাঁচতে চায় না যেটা ও নয় আর কখনোই ছিল না। রুশি নিজেকে আয়নায় দেখতে লাগলো। সত্য থেকে ও যতই পালানোর চেষ্টা করুক না কেন, ও পালাতে পারবে না। সারা জীবন পালিয়ে বেড়ানো ওর পক্ষে সম্ভব নয়। আর শায়লা সেজে থাকা সম্ভব? সত্যের মুখোমুখি ওকে হতেই হবে, আজ কিংবা কাল। রুশি দীর্ঘ নিঃশ্বাস ফেলে রুমের দিকে হাঁটা শুরু করলো। আজ মন খারাপ ছিল বলে হাফ চেয়ে অফিস করে চলে এসেছে। সিমিকে বলেছে বাকিটা সামলে নিতে। রুশি দরজার কাছাকাছি আসতে রুহানের হাসির আওয়াজ শুনল। মুচকি হেসে দিল। একমাত্র ওর হাসি খুশি চেহারায় ওকে বেঁচে থাকার আশা দেয়। রুশি দরজা ঠেলে ভেতরে যাবে, তখন দেখলো মিনুখালা নাস্তার ট্রেনে এগিয়ে আসছে। রুশির না চাইতেও ঢুক গেলে, তারপর মৃদুস্বরে বলল, আপনি এখানে? তাহলে বাবু একা ঘরে কি করে? এভাবে ওকে একা রেখে আপনি নাস্তা কেন রেডি করছেন খালা? এখন তো লাঞ্চ টাইম, আর বাবু জেগে থাকা অবস্থায় আপনি অন্য জায়গায় থাকবেন না খালা। কখন কি হয় ওর সাথে? মিনুবালা হকচকে বলল, আমি ওরে কখনই একা ছাড়ি না। ওই তো একা নাইমা গেল লোকে তোমার। রুশির কানে বাকি কথাগুলো পৌঁছায়নি। ওর কানে এলো অন্য কণ্ঠ। রোহানের হাসির সাথে সাথে কেউ যেন হাসছে। তার মৃদুস্বরে বলল,
রোহান, আসো আসো, ওইদিকে আসো, আমাদের রোহান অনেক স্ট্রং, আসো কাছে আসো, এই তো চলে এসেছে। রুশি মিনু খালার চমকে তাকালো, তারপর কিছু না ভেবেই রোহানের দরজায় ধাক্কা দিয়ে করলো আর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সেই ব্যক্তিটি ওর দিকে ফিরে চাইল। রোহানকে কোলে তুলে ফ্লোরে বসে আছে সে, তার পুরো চেহারা অনুভূতি শূন্য। শান্ত দৃষ্টিতে রুশির দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। রুশি অনেক চেষ্টা করো তার চোখের বাসা পড়তে পারেনি। তার চোখে না কষ্ট ছিল, না আনন্দ ছিল, না বিস্ময় ছিল, না কোনো ভালোবাসা ছিল, আর না কোনো ঘৃণা। কেমন এক অদ্ভুত চাওনি। রুশি অনেক কিছু বলতে চেয়েও বলতে পারেনি। গলা দিয়ে একটা শব্দও বের হয়নি, শুধু তাকিয়ে আছে তার দিকে। সে হঠাৎ করে দৃষ্টি ফিরিয়ে নিল, তারপর রোহানের সাথে খেলায় মনোযোগ দিল, যেন সে কিছুই দেখেনি। এই মুহূর্তে কিছুই হয়নি, একদম পূর্বের মতো সম্পূর্ণ অনুভূতি শূন্য। এতদিন শায়লা চৌধুরী হয়ে থাকলো, রুশি হিসেবে এভাবে দেখা হবে ভাবতে পারেনি। এই মুখোশ সেভাবে খুলে যাবে ভাবতে পারেনি। রুশির চোখ টলমল করতে লাগলো। এতদিন পর দেখাও তা ওইভাবে মুখ ফিরিয়ে নেওয়া না চাইতেও মেনে নিতে পারছে। সে কিভাবে পারছে ওকে দেখেও না দেখার ভান করে থাকতে? রুশির কাঁধে কেউ হাত রাখতেই ওর তার দিকে ফিরে তাকালো, কিছুটা অপরাধ বোধ নিয়ে বলল, আমি জানতাম না তুই ওনারে চিনো না। আমার যেভাবে কইছিল মনে হয়েছে তোমার পরিচিত, তাই ঘরে ঢুকাইতে দিছিলাম। ভাবছিলাম তোমার বাইয়ের মতো হয়তো চিনো কেউ। আমার ক্ষমা করে দাও মা, আমি বুঝতে পারিনি। রুশি মাথা নাড়ালো, তারপর বহু কষ্টে বলল, আর কখন এসেছে? মিনু খালা মাথা নিচু করে বলল, আরো 2 বার আইছে। প্রথমবার যখন আইছিল তখন আমি অনেক জেরা করছি, আর হ্যাঁ উত্তর দিবার ভারছিল, তাই ভাবলাম তুমি চিনো। হ্যাঁ, রোহান বাবার জন্য খেলনাও নিয়ে আইছে, আর বলছে তোমারে নাকি ফোন দিয়ে আইছে। রুশি আর কিচ্ছু বলল না, শুধু তাকিয়ে রইল। এই মুহূর্তে কিছু বলা উচিত আর কি করা উচিত ও জানে না। ওর শরীর যেন আশার হয়ে আসছে। ওর মস্তিষ্ক বলছে রোহানকে নিজের কাছে নিয়ে আসতে, বারবার বলছে রোহানকে না নিয়ে আসলে ওর কিছু হয়ে যাবে। কিন্তু সামনে যখন দেখছে তখন আর এক পাও এগোতে পারছে না। রোহান আর তার হাসি খুশি মুহূর্তটা নষ্ট করতে ইচ্ছে হচ্ছে না। রোহান সহজে কারোর সাথে মিশে না, এমনকি অপরিচিত কারো কোলেও চায় না। ও আর মিনু খালা ছাড়া অন্য কারোর সাথে রোহানকে হাসতে দেখেনি, অথচ এখন তার সাথে খেলছে, হাসছে, তার কোলে উঠছে। রুশি হুট করে মনে হলো রোহানকে ও অনেক ভালোবাসে, ওকে সবকিছু দিয়েছে, কিন্তু এই মুহূর্তটা কখনোই দিতে পারে। কাজের এতটা ব্যস্ত যে রোহানকে আগের মতো সময়ও দেয়নি। রোহান নিশ্চয়ই এই মুহূর্তগুলো অনেক মিস করেছিল। এক হাত দিয়ে নিজের চোখের পানিগুলো মুছে ফেলল, তারপর চেয়ে রইল রোহান আর তার দিকে। কতক্ষণ হয়েছে ও জানে না। হুট করে সে উঠে দাঁড়ালো, তারপর কোলে নিয়ে মৃদু সুরে বলল, আজ আসি ওকে, আবার আসবো দেখা করতে তোমার সাথে। ততদিন গড বয় হয়ে থাকবে ওকে রোহান, আর হ্যাঁ আমাকে একটু মিস করো। বলেই রোহানের কপালে চুমু খেলো, তারপর ওকে বিছানায় রাখতেই রোহান শার্টের কিনার চেপে ধরল। সে মাথায় হাত বুলিয়ে শার্টের কিনার ছাড়ালো, তারপর রোহানকে বায় দিতে দিতে সামনে এগোলো। রোহান কেঁদে দিল, আর দেখেই মিনু খালা দৌড়ে ওকে গিয়ে ধরল। গেট দিয়ে বের হওয়ায় রুশি মৃদু সুরে বলল, সায়ন। রুশি খুব কষ্টে বলেছে কথাটা। সায়ন আদৌ শুনেছে কিনা ও জানে না, কিন্তু সে থমকে গিয়েছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার হাঁটা শুরু করলো। রুশি নিজের উপর আর ব্যালেন্স রাখতে পারলো না, ফ্লোরে বসে পড়লো হাতে ভর দিয়ে। তারপর সায়নের দিকে চেয়ে রইল। সায়ন একবারের জন্য ফিরে দেখেনি। ওকে যে দেখেছে সেটা নিয়ে তার কোনো অনুভূতি কাজ করেনি। ও ভেবেছে সায়ন জানতে পারলে চেঁচাবে, বকবে, কিংবা আরো খারাপ হলে পুলিশ ডাকবে। অথচ তার কিছুই হয়নি। সায়ন শান্তভাবে তাকিয়েছিল, তার মানে সায়ন অনেক আগে থেকেই জানতো, সবটা জানতো। ওর অস্তিত্ব, রোহানের অস্তিত্ব সম্পর্কে ও অবগত ছিল, অথচ বুঝতে দেয়নি। রুশির হুট করেই সেদিন সায়নের অফিসে আসার মানে বুঝতে পারল। আর সেদিন সায়ন ওর ছেলের কথা জিজ্ঞেস করেছিল, কিন্তু ও তো বলেনি ওর ছেলে নামে। তার মানে সায়ন সেদিন থেকে সবটা জানতো, কিংবা তারও পূর্বে থেকে। হুট করে আসেনি, বরং ভেবে চিনতে এসেছে, আর ওকে হিন্ট দিয়ে গিয়েছিল, আর ও বুঝতে পারেনি। ও
ও বুঝতে পারেনি যে গেম ও একা খেলেছে ভেবেছিল সেটা ও একাই খেলে, ওকে খেলতে দিয়েছে বলে ও খেলতে পেরেছে। পুরোটা সময় কেউ একজন চুপ থেকে ওকে দিয়ে খেলিয়েছে। রুশি দরজায় হেলান দিয়ে মেন দরজার দিকে তাকিয়ে রইল। সেখানে সায়ন নেই, অনেকক্ষণ আগেই চলে গেছে। কিন্তু আজ সায়নের শান্ত চাহনি বুঝিয়ে গিয়েছে যে কিছু না করেও অনেক কিছু করা যায়। বুঝিয়ে গেছে আমি একাই দোষ করিনি, সেও সেখানে তুমিও আজ সমান দোষী। সায়ন কিছুই বলেনি, কিন্তু সেই বলাতেই অনেক কিছু বলেছে, অনেক কিছু বুঝিয়ে চলে গেছে। আর অনেকবারও হেরে গেছে, সায়নের কাছে হেরে গেছে। এদিকে গেটের বাহিরে এসে সায়ন দাঁড়িয়ে পড়ল। গাড়িতে বসে স্টিয়ারিং এর উপর খুশি মারল, নিজের চুলগুলো চেপে ধরে বসে পড়ল। আর পারছে না, গত 1 মাস ধরে অপেক্ষা করছে এই ভেবে রুশি কিছু বলবে, নিজে থেকে সবটা বলবে আর শুনবে। ও এটা মানতেই পারছে না, ওর সামনে চেয়েছিল সেটা ওর রুশি, সেই শান্ত চুপচাপ মেয়েটা যে কিনা ওর অ্যাটেনশন পাওয়ার জন্য সব কিছু করত, যার দিকে তাকালে সব কিছু শীতল হয়ে যেত, যে কখনো উঁচু গলায় কথা বলতে পারত না। এই রুশির আর আগের রুশির মাঝে অনেক পার্থক্য, বিশাল তফাৎ, কারণ সে রুশি নয়, শায়লা চৌধুরী। শায়ন এখনো রুশিরকে সবটা বলে, এই 1 বছর কোথায় ছিল, কি করেছে, এভাবে পরিচয় লুকানোর মানে কি। আর রোহান ওকে রুশির প্রত্যেকটি মুহূর্ত সম্পর্কে ও জানতে চায়, ওর কষ্টগুলো জানতে চায়। কিন্তু রুশি সেই শুরু থেকে কিছুই বলেনি। যাকে পাগলের মতো খুঁজছিল তাকে হুট করেই পেয়ে যাবে ও ভাবতে পারেনি পুরোটা সময় ধরে রুশি ওর সামনেই ছিল। এত সন্দেহ হওয়ার সত্ত্বেও ও বুঝতে পারেনি এটা রুশি। শায়নের সেদিনের কথা মনে পড়ে গেল। সেদিন হসপিটালে শায়ন নিজের মায়ের সাথে লড়াই করে যখন নিচে নামছিল, তখন হুট করে একজনের সাথে ধাক্কা খেয়ে গেল। শায়ন যদিও সরি বলে নিচে চলে যাচ্ছিল, কিন্তু একটা জিনিসই ওর মাথায় ঘুরপাক খাচ্ছিল, সেই নারীর চোখ, প্রথমত রশি আর শায়লা চৌধুরীর চোখ দুটো ওর এক মনে হতো। কিন্তু সেই একই ধরনের চাহনি, সেই চোখ আরেকজনেরও কি করে হতে পারে? সেই নারীর উচ্চতারও রশির মতো, এমনকি গায়ের রং আর লম্বা চুলগুলো। শায়ন তবুও নিজেকে বোঝাচ্ছিল এটা অন্য কেউ, অপরিচিত কেউ, যেইভাবে শায়লার মাঝেও কিছুটা হলেও রশিকে খুঁজে পায়, সেইভাবেই অন্য কারের মাঝেও শায়ন হৃদয় মস্তিষ্কের যুদ্ধ শেষে নিজ তলা থেকে দ্রুত উঠতে লাগলো আর সেই নারীকে খুঁজতে লাগলো। প্রায় অনেকক্ষণ খোঁজার পর হঠাৎ একটা চেম্বারের সামনে শুনতে পেল, রুশি তোমার ছেলের নামটা বললে না যে? তারপরের কণ্ঠ শুনে শায়ন থমকে গিয়েছিল। সবকিছু যদিও এক হয় না, নাম আর কণ্ঠ সেটা কি করে একই হওয়া সম্ভব? শায়ন তখন হসপিটালের গেটটা হালকা ফাঁকা করলো আর অন্য মনস্ক হয়ে বসে থাকা রুশিকে দেখতে পেল। ওর ইচ্ছে করেছিল সেখানে গিয়ে ওকে জড়িয়ে ধরতে, কিন্তু পারেনি। ওর মনে অনেকগুলো প্রশ্ন ছিল আর কিছু ঘুরপাক খাচ্ছিল, যেটা জানা খুব প্রয়োজন ছিল ওর জন্য, যা ওকে রুশির কাছে যেতে বাধা দিয়েছে। তাই ও চুপচাপ কোনো প্রশ্ন না করে নিচে নেমে গাড়িতে বসেছিল। উদ্দেশ্য রুশি বের হলে তাকে ফলো করা, আরও তাই করেছে। কিন্তু গন্তব্যে পৌঁছে ওর চেয়ে বিশ্বমতো আর কেউ হয়তো হয়নি। সবকিছু চোখের সামনে থাকা সত্ত্বেও ও কি করে দেখতে পায়নি? সকল প্রশ্নের জবাব ওর সামনে ছিল, অথচ অন্য সব জায়গায় খুঁজে বেরিয়েছে। যে প্রতিনিয়ত ওকে কাছের মানুষের অনুভূতি দিত, তাকেও চিনতে পারেনি। যখনই শায়লার কথা ওর মাথায় আসতো, তখনই ও ভাবতো রুশি হয়তো ধোঁকা দিচ্ছে, নিজের সাথে লড়াই করে সবকিছু মাথা থেকে বের করে দিত। কিন্তু একটা জিনিস ও মাথা থেকে বেরিয়ে গিয়েছিল, সেটা হচ্ছে সেই দিনের ঘটনা, যেদিন শায়লা ওদের বাড়িতে গিয়েছিল। প্রথমত শায়লা হুট করে রুশির রুমে ঢোকা, এটা শায়ন নিজের হাতে লক করে রাখতো আর সবার ওই রুমে ঢোকার নিষেধ ছিল। তাহলে অন্য রুমে না গিয়ে শায়লা ওই রুমেই কেন ঢুকেছিল? কিন্তু প্রশ্ন মনে জাগলেও উত্তর খুঁজে পায় না। তারপর রুশির ড্রয়ার থেকে ডিভোর্স পেপার বের করা, যেটা রুশির ব্যতীত আর কেউ জানত না, এমনকি শায়ন নিজেও না। সেটা শায়লা কি করে জানল? সেই মুহূর্তে শায়নের মনে হলো শায়লা চৌধুরী এমন একজন যে রুশিকে চেনে, খুব ভালো করে চেনে। হয়তো রুশি কোথাও আছে তা খুব ভালো করে জানে, তাই শায়লার প্রতি ওর যত আগ্রহ ছিল, ও ভেবেছে শায়লার উপর নজর রাখলে ও রুশিকে পেয়ে যাবে। কিন্তু রুশির মাধ্যমে শায়লাকে পাবে, এটাও ভাবতে পারেনি। শায়লাই রুশি আর রুশি শায়লা, এই জিনিসটাও মেনে নিতে পারছিল না।
আয়না অবিশ্বাস করতে পারছিল, কিন্তু হুট করে রুশির কাছে যে প্রশ্ন করতে চায়নি, ও বরং অপেক্ষা করেছে। কিন্তু সেই অপেক্ষার জন্য সবচেয়ে প্রয়োজন ছিল ধৈর্য, যার ওর বিন্দু পরিমাণও নেই। তাই আজকে অনেক ভেবে এই সিদ্ধান্ত নেয় যে রুশির সম্মুখে দাঁড়াবে আর তাকে বদলাতে বাধ্য করবে, কিন্তু রুশির দিকে তাকে একটা শব্দ বলতে পারে, বলতে চায়ও না। তাই তো ফ্রেন্ডস, আজ দেখা হবে নতুন পর্বে। আল্লাহ হাফিজ।